অ্যাডমিট কর। সারহান রাজভারী কণ্ঠে বলে উঠল। অতঃপর বখাটে তিনজনকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। দুজন একটু সুস্থ থাকলেও আতিকের অবস্থা ভালো নয়। বুলেটের আঘাতে হাত অকেজো হয়ে গেছে, হাতের হাড় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তাই অপারেশনের মাধ্যমে হাত কেটে ফেলা হয়েছে। শারহান, আবির উচ্চস্বরে ডাক শুনে সারহানের ভাবনার ছেদ ঘটে। ভ্রুযুগল বাঁকিয়ে তাকায় পাশে, ভরাট কণ্ঠে জিজ্ঞেস করে। কি হয়েছে? আবির বলল, আর কিছু জানার থাকলে বল। আপাতত কিছু জানা নেই। বাবা তোকে অরিনের আগত উপলক্ষে ইনভাইট করেছে। আমাকে আর রিনানকে ইনভাইট করেছে। ইনান কেন আজ আসলো না? আন্টির শরীর ভালো নেই, তাই আসেনি। অরিত্রিকা লিভিং রুম থেকে কিচেনে বারবার ঘোরাঘুরি করছে। লেভির পেছনে ছুটাছুটি করতে করতে অবস্থা বেহাল। মনে হচ্ছে শরীরে শক্তির বালাইটুকু নেই। হাতের পোড়া স্থানে অ্যান্টিসেপটিক লাগিয়েছে কিছুক্ষণ আগে। কিচেন থেকে পলায়ন করার পরপরই রুমে গিয়ে আদেশটুকুন মেনেছে। অরিত্রিকা বাধ্য কিভাবে হলো আজ? সারহানের আদেশ মেনে কাজ করেছে। লেভি অরিত্রিকার হাতে ধরা না দিয়ে ছুটে এসে লিভিং রুমের সোফায় বসলো। অরিত্রিকা রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেদিকে। সারহান শান্ত চাহনিতে অরিত্রিকার দিকে নিবদ্ধ, নিখুঁতভাবে মেয়েটার ভাবভঙ্গি অবলোকন করছে। ক্রোধান্বিত মুখাবয়, জ্বলন্ত চাহনি, নাসিকের পাটাতন ফুলছে, ফর্সা গাল লালচে বর্ণ ধারণ করেছে। অরিত্রিকার ক্রোধে জর্জরিত চেহারা বেশ কিছুক্ষণ সময় নিয়ে পর্যবেক্ষণ করলো। এই রূপে যেন আরেকবার বিমোহিত হলো। মেয়েটার রণমূর্তি রূপের সাথে নতুন পরিচয় নয় তার। এর আগেও রাগান্বিত রূপে ঝলসে গিয়েছিল সে। সেদিন শুধু নির্বাক ভঙ্গিতে শান্ত চাহনিতে তাকিয়েছিল, ইচ্ছে করে ফাইরুজকে নিজের বক্ষে আগলে রাখুক যত্নে। কিন্তু তা কখনো হওয়ার নয়। মেয়েটা তাকে ভালোবাসে না, পছন্দও করে না। কি তিক্ত সত্য এটা, তাই না? সেই তিক্ত সত্যটাকে নিজের বক্ষে লালন করে পড়ছে এতকাল। মাঝে মাঝে তিক্ত অনুভূতিরা কুণ্ডলি পাকিয়ে আছড়ে পড়ে বক্ষ পিঞ্জরে। প্রণয় সুখের নয়, প্রণয় এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। সেই অগ্নিকুণ্ডে যে পা দিয়েছে সে দগ্ধ হয়েছে। কোনো অদৃশ্য প্রহেলিকা বারবার সারহানকে মনে করিয়ে দেয়, সে তোমার নয়, পাবে না। মন ডেকে বলে, যাকে তুমি নিজের করে পাবে না তাকে নিয়ে কেন ভাবো প্রেমিক পুরুষ? নিজেকে নিঃশেষ করতে বাড়িও না তোমার বোকা রমণের দিকে। সে পথ তোমাকে নিঃস্ব করে দেবে। সারহান বিষাদগ্রস্ত ভঙ্গিতে হাসে। এই মেয়ে তাকে পুড়িয়ে দিবে, নিঃস্ব করে দিবে। ভালোবেসে কাউকে না পাওয়ার যন্ত্রণা কেমন বুঝিয়ে দেবে। একজন পাষাণ মানুষকে ভেঙে চুরে গুড়িয়ে দেবে। এই জঘন্য অনুভূতির খবর কি মেয়েটা পাবে? আবি চক্ষুদয় ছোট করে সারহানকে দেখছে। সচরাচর কখনোই একধানে মেয়েদের দিকে তাকায় না সে। আজ কি হলো এই ছেলের? গলা খাকারি দিয়ে বলল, ভাই, কন্ট্রোল ইয়োরসেলফ। সারহান দৃষ্টি স্থির রেখে ধীর কণ্ঠে বলল, আমি নিজেকে কন্ট্রোল করতে জানি ব্রো। এক ধারে তাকিয়ে আছিস, মনে হচ্ছে চোখের পলক ফেলে হারিয়ে যাবে। বহু আগেই সে হারিয়ে গেছে আমার জীবন থেকে, তবুও তাকে পাওয়ার আশা ছাড়তে পারিনি। দূরে তো ছিলাম আমি, কিন্তু থাকতে আর পারলাম কই। আবারও প্রণয়ের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে এই আশায়, যদি তাকে নিজের করে পাই। সারহানের কণ্ঠনালী হতে নিঃসৃত শব্দগুচ্ছ প্রতিধ্বনিত হলো বিষাদের সুর। ভগ্ন হৃদয়ের আহাজারি নয়, বরং ভালোবেসে কাউকে না পাওয়ার নীরব আত্মচিৎকার। আবির তপ্ত শ্বাস ফেলল, ভাবল এই বিভীষিকাময় প্রহরের শেষ কোথায়। সূর্য অস্তমিত হয়েছে, দীর্ঘক্ষণ হয়ে গেছে। অনামিশায় ছেয়ে আছে চারদিক। ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে বাড়ছে রাত। এখন রাত প্রায় গভীর হয়ে এসেছে। তবে আবহাওয়া তার নতুন রূপকে স্বাগত জানিয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষটা শুরু হয়েছে ঝড় বৃষ্টির তাণ্ডবে। ব্যস্ত শহর আজ প্রকৃতির হঠাৎ পরিবর্তনে বৃষ্টিস্নাত রাতের শহরে পরিণত হয়েছে। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে ধরণীতে। মাঝে মাঝে বিদ্যুৎ ঝিলকে উঠছে। মৃদুমন্দ দমকা হাওয়া বইছে প্রকৃতিতে। শান্ত স্থির প্রকৃতি অশান্ত হয়ে উঠেছে। শহরে মানুষজন নিজেদের কাজকর্ম ফেলে ছুটছে বাড়ির উদ্দেশ্যে। শান্ত প্রকৃতি যেমন খেই হারিয়েছে বৃষ্টির সহিত দমকা হাওয়ার মিশ্রণে, তেমনি আজ এক মানবীয় হৃদয় খেই হারিয়েছে তার বিপরীত ধর্মী মানবের প্রতি। বিমোহিত হয়ে ক্ষণকালক ভুলে এক ধ্যানে ভেবে চলেছে। মেয়েলি মনসত্তা আজ ভীষণ অশান্ত। বক্ষের ভেতরে চলছে মনের সাথে মস্তিষ্কের নীরব দ্বন্দ্ব। এই শব্দহীন দ্বন্দ্বের সংমিশ্রণে অনুভূতির বহিঃপ্রকাশ সহজ নয়।
বরং ভীষণ জটিল। মনের মাঝে চলমান অজানা অনুভূতির ঢেউ এবং মস্তিষ্কে চলমান আবেগহীন শব্দগুচ্ছের ভাণ্ডার, যেখানে মন ও মস্তিষ্ক বিরোধিতা করছে। বারবার ইচ্ছে করছে মানবটার ভাবনা থেকে ভাবনা বেরিয়ে আসুক, কিন্তু বারবার চক্ষুপটে ভেসে উঠছে উদ্বিগ্ন উত্তেজিত চাহনি। সেই চাহনিতে অদ্ভুত অনুভূতির দোলাচলন দেখা দিয়েছে বক্ষপিঞ্জরে। অরিত্রিকা নিজেকে যতটা বোকা ভাবে, তার মেয়েলি মন ততটাও বোকা নয়। পুরুষের চাহনি, বাচনভঙ্গি, কথোপকথন, আচরণ সবকিছু বোঝার হুঁশটুকু আছে তার, কিন্তু তবুও কিছু কিছু অনুভূতির হদিশ পেলেও মন কেন যেন মানতে চায় না। উক্ত কারণবশত উপেক্ষা করে বসে অন্য মানুষের প্রতি জন্মানো বিশ্বাসটুকু। এই যে সারহানের হঠাৎ উগ্র আচরণ, অদ্ভুত কথাবার্তা, শান্ত ব্যবহার, অনুভূতি মিশেল কথা, এগুলো খুব কাছ হতেই লক্ষ্য করেছে। তার চুলে ফুল গুজে দেয়া, উক্ত সময়ে শান্ত চাহনি, ছোট্ট ছোট্ট প্রশংসা, আরও অনেক কিছুই লক্ষ্য করেছে, কিন্তু সেগুলো নিয়ে কখনো গভীরভাবে ভেবে দেখেনি। ইচ্ছে করেই ভেবে দেখার ইচ্ছে করেনি, তবে আজকে ভাবতে বাধ্য হচ্ছে। অরিত্রিকা নিজের রুমের ব্যালকনিতেই দাঁড়িয়ে আছে। ওষ্ঠ জুড়ে বিরাজ করছে লাজরাঙা হাসি, দৃষ্টি বাহিরের বৃষ্টিস্নাত প্রকৃতির দিকে। কি স্নিগ্ধ প্রকৃতি, কি সুন্দর পরিবেশ। মন প্রাণ যেন শীতল হয়ে যাচ্ছে। অরিত্রিকার হঠাৎ স্মৃতি রোমন্থন করে। সারান প্রথম যেদিন সাথী বেগমের থেকে অনুমতি নেয় এবং তাকে হাতের জন্য ড্রেসিং করাতে নিয়ে যায়, সেদিন ফেরার পথে বায়না করেছিল ফুল কেনার। অনেকটা পথ পেরিয়ে আসার পর পুনরায় ফ্লাওয়ার শপে উদ্দেশ্য নিয়ে গিয়েছিল। ভার্সিটিতে বখাটেগুলো তাকে ডিস্টার্ব করেছিল, তাই তাদের মেয়েরা আধমরা করেছিল। আরও অনেক স্মৃতি চক্ষুপটে ভাসছে। এগুলি কি তবে সারহান ভাইয়ের তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল? ভাবতে শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল, শিহরণ খেলে গেল রন্ধ্রে রন্ধ্রে। বক্ষে ধুকপুক করছে তার, লজ্জায় নেতিয়ে পড়া লতায় নেয় নেতিয়ে পড়ল। অরিত্রিকা অশান্ত দোদুল্যমান মন নিয়ে কৌতূহলবশত তাকায় পাশের ব্যালকনির দিকে। ব্যালকনিতে হালকা হলদেটে বাল্বটা জ্বলছে, দরজা খোলা। রুমের ভেতর তেমন একটা দেখা যায় না, তবে ভেতরের লাইট জ্বলছে এতটুকু বুঝতে পারলো। তার মানে সারহান ভাই জেগে আছে। সকালে মানুষটার সম্মুখীন হবে কি করে ভেবেই একটু শঙ্কিত হলো। অরিত্রিকা দীর্ঘশ্বাস টেনে নিজেকে সামলে নেয়, মনে মনে সিদ্ধান্ত নেয় আর কোনো কিছু ভাববে না। সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করবে, বিশেষ করে সারহান ভাইয়ের সামনে। অরিত্রিকা, বেলকনিতে দাঁড়িয়ে কোন ভূতের নানের সাথে কথা বলছিস? রুমের ভেতর থেকে ভেসে এলো ইশরার গমগমে কণ্ঠস্বর। অরিত্রিকা চমকে যায়, মেজাজও গরম হয়ে যায় একটু। ওষ্ঠকোণের হাসি মিলিয়ে যায় তৎক্ষণাৎ, মুখাবয়ে ফুটে ওঠে ক্রোধ। তিরিক্ষি মেজাজে উত্তর দেয়, দিলি তো আমার ভাবনার মাঝে ডান পা চালিয়ে, বেয়াদ্দপ মাইয়া। তখনই হাস্যরত কণ্ঠের কথা ভেসে এলো, কার ভাবনায় বিভোর তুমি ওহে রমণী? তোকে বলা যাবে না, বললে দেখা যাবে ঢাক ঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াবি। তাড়াতাড়ি ভেতরে আয়। কেন? আরে শাড়ি সিলেক্ট করতে হবে। আসছি। অরিত্রিকা পুনরায় ব্যালকনির দিকে তাকিয়ে এক পলক অবলোকন করে তড়িঘড়ি করে ছুটল নিজের রুমের দিকে। সকাল থেকে চৌধুরী নিবাসে তোড়জোড় চলছে। বাড়ির সবাই আজকে ব্যস্ত। দুদিন পর অরিনের আগদের কথা থাকলেও পাত্রপক্ষ আজ সকালেই জানিয়েছে আগামীকাল দুপুরের পর আকদ করাবেন। রাত পরশুদিন ঢাকায় ফিরবে তারও। আরশাদ সাহেব এবং আজমল সাহেব ছেলের বাবাকে আর বারণ করেনি, যেহেতু এঙ্গেজমেন্ট হয়ে গেছে আকদ করিয়ে রাখলে মন্দ হবে না। ছোট্ট পরিসরে ঘরোয়াভাবে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন। আজকে রাতে মেহেন্দি, হলুদের অনুষ্ঠানে ছাদে করা হবে। সারহান যেহেতু আজ সকালেই কল্লোল ফাউন্ডেশনের নামক প্রতিষ্ঠানে গিয়েছে, সেহেতু সব কাজের দায়িত্ব ইরফান এবং সাদাতের উপরই পড়েছে। সকাল থেকে দুজন ছাদে স্টেজ সাজানোর দিকটা দেখাশোনা করছে। আরশাদ সাহেব নিজেদের পরিচিত কয়েকজনকে ইনভাইট করেছে। আজমল সাহেব অরিত্রিকার মামা মামিকে আসতে বলেছেন। ওনারা ছেলে মেয়ে সহ আসতে চেয়েছেন। ঘরোয়াভাবে অনুষ্ঠান হলেও গেস্ট বেশি থাকবে। তানিয়া বেগম, সাথী বেগম এবং ইজমা বেগম রান্নার কাজে ব্যস্ত। দুপুরে কয়েকজন মেহমান আসবে, তাদের আপ্যায়ন করতে হবে, তাই হাত চালিয়ে কাজ করছেন। সার্ভেন্টরা পুরো বাড়ি ক্লিন করছে। অরিন নিজের রুমের বিছানায় উদাসীন ভঙ্গিতে বসে আছে, হাতের মুঠোয় তার ফোনটা অনবরত বাজছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই মেয়েটার। কেমন অনুভূতিহীন নীতি বিবর্জিত ভঙ্গিতে বসে আছে সে, মনে হচ্ছে কোনো সমুদ্রের জলে ডুবে গেছে।
এর মাঝে অরিত্রিকা এবং ইসরা চঞ্চল পায়ে প্রবেশ করে। অরিনকে মন খারাপ করে থাকতে দেখে তাদেরও মন খারাপ হয়ে যায়। দুজন গিয়ে বসে বোনের পাশে। অরিত্রিকা মুখ ভার করে জিজ্ঞেস করে। আপু, অরিনের হুঁশ ফিরে মলিন মুখে তাকায় অরিত্রিকা এবং ইসরার দিকে। অতি কষ্টে মৃদু হাসি ফুটিয়ে তুলল ওষ্ঠকণে। নিদারুণ যন্ত্রণা আড়াল করে বলে, তোদের শাড়ি ঠিক করা হয়েছে? কোন কালারের শাড়ি পরবি, লাল নাকি হলুদ? অরিত্রিকা বোধহয় একটু অবাক হলো। অরিনের থেকে এমন কথা আশা করেনি, তবুও স্বাভাবিকভাবেই বলল, গ্রিন কালার শাড়ি পরবো। ও মা, হলুদ আর মেহেন্দিতে কে সি গ্রিন কালারের শাড়ি পরে? আমরা পরি। ইসরা দ্রুত উত্তর দিল। অরিন ম্লান হাসে। অরিত্রিকার কপাল কুঁচকে যায়। সন্দেহবাতিক কণ্ঠে বলে, আপু তুমি ঠিক আছো? অরিন ম্লান হেসে প্রতি উত্তর করল, আমার কি হবে? গতকাল থেকে তোমাকে স্বাভাবিক লাগছে না। এই বিয়েতে তোমার মত আছে তো? মত কেন থাকবে না পাগলি? বাবা মা কি আমার খারাপ চাইছে যে মত থাকবে না? রাতে কেন না খেয়ে ঘুমিয়েছিলে? কতবার ডাকলাম, দরজা নক করলাম, অথচ তুমি খেতে আসলে না। তোর আমায় ডাকতে এসেছিলি? আসলে শরীরটা হঠাৎ খারাপ লাগছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। ডেকেছিস অথচ শুনতেই পাইনি। অরিন পুরোটা মিথ্যে বলল। সে গতকাল রাতে নির্ঘুম কাটিয়েছে। বারবার মনে পড়েছে প্রতারক মানুষটার কথা, যাকে ভালোবেসে সে আজ এলোমেলো হয়ে গেছে। এত সহজে কি ভোলা যায়? 3 বছরের সম্পর্ক, কি নিখুঁত অভিনয় করেছিল মানুষটা তাকে ভালোবাসার। ভাবতে অশ্রুকণা ভিড় করে চোখের কোণে। অরিচিকা এক ধ্যানে বোনের দিকে তাকিয়ে আছে। সে বুঝলো অরিন মিথ্যে বলছে। সে ভেবে পায় না মানুষ কিভাবে ভালোবাসার কথা গোপন রাখে, এবং সেই ভালোবাসার মানুষটার জন্য পরবর্তীতে কষ্ট পায়। ইসরা গলা খাকারি দিয়ে বলে, আপু, আমরা মেহেন্দি আর্টিস্টকে আজকে সন্ধ্যায় আসতে বলেছি। অরিন একটু রাগ দেখিয়ে বলে, এসবের কি দরকার ছিল? হরিত্রিকা তো ভালো মেহেন্দি দিতে পারে। অরিত্রিকা কিভাবে দিয়ে দেবে মেহেন্দি? ওর তো হাত পড়ে গেছে। কই দেখি। অরিত্রিকা হাত উঁচিয়ে অরিনকে দেখালো। অরিন দেখলো হাতে ফোসকা পড়েছে, পুরো স্থানে পানি জমেছে। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো। কিভাবে পড়েছে? অরিত্রিকা মুখ ভার করে বলে, চা বানাতে গিয়ে। চা বানানোর সময় মন কই থাকে? চায়ের দিকেই তো ছিল। অরিন চক্ষুদয় সংকুচিত করে তাকায়। অরিত্রিকার অসভ্য মন বলতে চাইছিল, আমার মন তো ছিল শারহান ভাইয়ের দিকে। কিন্তু বলল না। এসব কথা মুখ ফসকে বেরিয়ে গেলে ভীষণ বিপদ, তখন আর রক্ষে থাকবে না। এর মাঝে সাথী বেগম প্রবেশ করেন রুমে, হাতে খাবারের প্লেট এবং গ্লাস। অরিনকে ভাত খাইয়ে দিতে এসেছেন। মেয়েটা রাতেও খায়নি, সকালেও নিচে নামেনি। সাথী বেগম পানির গ্লাসটা বিছানার পাশে ছোট্ট টেবিলের উপর রাখেন, তারপর হাতে দিয়ে ভাত মাখাতে লাগেন। অরিনকে উদ্দেশ্য করে আদুরি কণ্ঠে বলে, হ্যাঁ কর। অরিনের মন ভালো হয়ে গেল নিমিষে। মন খারাপ মুহূর্তে পলায়ন করলো তার মন থেকে। তবুও তিক্ত ভাবনা ভাবতেই বুক ভারী হয়ে আসছে। আগামীকাল তার বিয়ে হয়ে যাবে, এ বাড়িটা পর হয়ে যাবে। বাবা মা, বড় বাবা, বড় মা, ফুপু, ফুফাতো ভাই বোন, সারহান ভাই এবং সাদাতের সাথে এক বাড়িতে থাকা হবে না। কান্না দলা পাকিয়ে ভেতর থেকে উগরে আসতে চাইছে, তবু নিজেকে সামলে নিল। হা করতেই সাথী বেগম অরিনকে খাইয়ে দিতে লাগলো। অরিত্রিকা সাথী বেগমের দিকে তাকায়, অভিমানী কণ্ঠে বলে, বড় মেয়েকে এত ভালোবাসো আর আমার বেলায় ছাই। আমি কি দোষ করেছি? কেউ ভালোবাসে না, কেউ খাইয়ে দেয় না। আমি কোথায় যাব এই দুঃখে? ইসরাও তাল মিলিয়ে হা হুতাশ করে বলে ওঠে, ছোট মামি অরিন আপুকে ভালোবাসে, আমাদের ভালোবাসে না। সাথী বেগম চোখ রাঙিয়ে বলল, তোদের নাটক দেখলে বাঁচি না। বদমাস দুটো এদিকে আয়, খাইয়ে দেই। অরিত্রিকা ইসরা হেসে ওঠে। হরিণও হেসে ফেললো বোন দুটোর বাচ্চামো দেখে। হেরা দুজন মোটেও সুদসানন নয়। সাথী বেগমও মৃদু হেসে 3 মেয়েকে খাইয়ে দিতে লাগলো। তিনি ইসরাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। বাহিরের কেউ দেখলে বলবে 3টাই তার মেয়ে। সাথী বেগমের কোনো ছেলে নেই, এতে কোনো দুঃখও নেই তার। সারহান, সাদাত এবং ইরফান তার কাছে সন্তানের মতো। বাচ্চাগুলো কখনো তাকে অসম্মান করে না। ইস, অরিত্রিকা জেদের কারণে এই বাড়ি থেকে দূরে থেকেছে, তখন ভীষণ কষ্ট পেয়েছেন। আর কোনোদিন যেন অমন পরিস্থিতি তাদের পরিবারে না আসে, এটাই চান তিনি। সন্ধে নেমেছে ধরণীতে, চারিদিকে ধুধু অন্ধকার। দূর হতে ভেসে আসছে নিশাচর প্রাণীর ডাক।
প্রতিধ্বনিত হয়ে আছে পাশে। আজ আবহাওয়া স্বাভাবিক, বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই। অম্বর একদম পরিষ্কার, হালকা হাওয়া বইছে প্রকৃতিতে। চৌধুরী বাড়ির ছাদে লাইটিং করা হয়েছে, কৃত্রিম ফুল দ্বারা ছাদের চারপাশে সাজানো হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। মৃদু আওয়াজে বক্সে গান চলছে। স্টেজ সাজানো হয়েছে গাঁদা ফুল এবং গোলাপ দিয়ে। মেহেন্দি আর হলুদ যেহেতু ছোট্ট পরিসরে হচ্ছে, সেহেতু তেমন রাজকীয়ভাবে সাজানো হয়নি। স্টেজে বসে আছে অরিন, মুখশ্রীতে ফুটে উঠেছে বিষণ্ণতার ছাপ। অনর অনুভূতিহীন ভঙ্গিতে বসে আছে নীরবে। পরনে কমলা লাল পেরে শাড়ি, মুখে ভারী সাজের ছোঁয়া, গলায় হাতে কানে মাথায় গোলাপ আর রজনীগন্ধা ফুলের গহনা। এতটুকু সাজের ছোঁয়ায় যেন সৌন্দর্যতা বৃদ্ধি পেয়েছে। অরিনের দুপাশে বসে আছে প্রভা ও নীলা। দুজনই অরিনের বেস্ট ফ্রেন্ড। বান্ধবীর হঠাৎ বিয়ের এবং হলুদের ইনভিটেশন পেয়ে চলে এসেছে। ইফা স্টেজ থেকে কিছুটা দূরেই বসে আছে বিরক্তি ভাব নিয়ে। অনবরত কল করে যাচ্ছে মেহেদি আর্টিস্টকে, কিন্তু কল তুলছে না। এখনো আনুষ্ঠানিকতা শুরু হয়নি, তবে কিছুক্ষণের মাঝেই হবে। সাদাত এবং ইরফান ছোটাছুটি করছে এদিক সেদিক। বাড়ির পেছনের দিকটায় সকলের জন্যই রান্না করা হচ্ছে। সেখানে আজমল সাহেব এবং আরশাদ সাহেব তদারকি করছেন। অরিত্রিকা লাল রঙের শাড়ি পরেছে আজ, চুলগুলো খোলা রেখেছে। মুখে হালকা সাজ স্পষ্ট। সাজ বলতে ডাগর আখিদয় কাজল এবং উষ্ঠ লাল খয়েরি রঙের লিপস্টিক। গহনা বলতে রজনীগন্ধা ও গোলাপ ফুলের তরতাজা গহনা। তেমন আহামরি সাজেনি, তবুও ফর্সা শরীরে শাড়ির সাজসজ্জা ভীষণ করে মানিয়েছে। দেখতে মনোমুগ্ধকর লাগছে। অরিত্রিকা উষ্ঠে উল্টে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, শাড়ি ঠিকঠাক আছে কিনা দেখছে সে। বিছানার অপর পাশে বসে আছে তিশা। প্রায় 20 মিনিট ধরে ধৈর্য ধরে বান্ধবী রং ঢং দেখছে। দেখেই মনে হচ্ছে এই মেয়ের বিয়ে। অরিত্রিকা তার বন্ধু মহলকে ইনভাইট করেছিল। তিশা আর রাহা আসলেও রোহান এবং রুদ্র আসেনি। তারা দুজন আগামীকাল আসবে। সারান যে অরিত্রিকার কাজিন এটা সকলেই জানে। অরিত্রিকা তার বন্ধু মহলকে বলেছে কয়েকদিন আগে। তিশার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই মেয়েরা তো ঢং সহ্য হচ্ছে না। অধৈর্য সহিত বলে ওঠে। আর কত সাজবি? অরিত্রিকা আয়নায় নিজেকে পরখ করতে করতে ভাবলেশীন কণ্ঠে বলে, সাজছি কোথায়, নিজেকে আয়নায় দেখছি। তখন তো বললাম সুন্দর লাগছে, এবার চল। রাহা ওয়াশরুম থেকে বের হোক, তারপর একসাথে যাচ্ছি। আচ্ছা। তিশা মুখ গোমরা করে বলল। রাহা ওয়াশরুম থেকে বেরোয়। অরিত্রিকার সাজ দেখে প্রশংসাসূচক বাক্যে ছুড়ল। বাহ, তোকে দেখতে ঝাক্কাস লাগছে অরিত্রিকা। কোনো ছেলে দেখলে একদম ফিদা হয়ে যাবে। অরিত্রিকা পিছু ফিরে তাকায়, মুখ বাঁকিয়ে বলে, পাম কম দে। আরে পাম না, সত্যি। হয়েছে, চল এবার। হাতে চুড়ি না পরে যাবি? অরিত্রিকা জিভ কেটে বলে। ভুলে গেছি। অরিত্রিকা ড্রেসিং টেবিলের উপরে রাখা চুড়ির বক্স খুলে লাল চুড়িগুলো খুঁজতে থাকে। দ্রুত খুঁজেও পায়। হাতে চুড়িগুলো পরতে গিয়ে পড়ে না। মনে পড়ে সারহানের বলা কথাগুলো, তার হাতে নাকি লাল চুড়ি মানায় না। অরিত্রিকা হতাশ হয় ভীষণ, চোখ বুলিয়ে অন্য ডিজাইনের চুড়ি খুঁজতে থাকে। গত বছর কেনা লাল চুড়ির উপর গ্লিটারযুক্ত ছোট্ট ছোট্ট নকশা চুড়িতে দৃষ্টি স্থির হয়। আর কিছু না ভেবে ফটাফট চুড়িগুলো পরে নেয়। পরিত্রিকা, তোকে দেখতে আজ ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে। অরিত্রিকা ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। হাতে থাকা ফোনটা নিয়ে অনবরত কল করে যাচ্ছে মেহেদি আর্টিস্টকে। এই লেট লতিফা মহিলা এখনো কেন আসছে না সেই টেনশনে মাথা ফেটে যাচ্ছে। এত দেরি কেউ করে আজও? তমা আপু কোথায় গিয়ে আটকে আছে কে জানে। এসব ভাবনায় মেজাজ বিগড়ে আছে। হঠাৎ ইরফানের কণ্ঠ হতে নিঃসৃত কথাগুলো শুনে রাগ তরতর করে বাড়ল। বিরক্তিতে কুঁচকে যাওয়া মুখ নিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। ইরফান দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে, পরনে হালকা আকাশি রঙের পাঞ্জাবি, পাঞ্জাবির হাতা কোনোই অবধি গোটানো। অরিত্রিকা তারা কণ্ঠে বলে ওঠে, আকাশ থেকে পরিণামে এটার প্রমাণ আপনার কাছে আছে ইরফান ভাই? ইরফান ভ্যাবাচাকা খেয়ে যায়। কি বিচ্ছু মেরে বাবা, এসব কথায় আবার প্রমাণ খুঁজে। একটু সাহস করে প্রশংসাটুকু করেছিল, কিন্তু সেই প্রশংসায় এক বালতি পানি ঢেলে দিল। হাত ধারা চুল ঠিক করলো, অতপর হাসার ভান করে বলল, ছোটবেলা থেকে শুনেছি আকাশ থেকে পরিণাম। আমি তো শুনেছি কৃষ্ণচূড়া গাছে পড়ে থাকে, কিন্তু গাছের দিকে তাকিয়ে থেকে কোনোদিন
দেখতে পেলাম না। এইসব কথার কোনো লজিক নেই, বুঝেছেন? অরিত্রিকার স্বর গমগমে শোনালো। ইরফান থতমত খেলো, একটু হতাশায় জর্জরিত হলো বটে। অরিত্রিকা ভ্রুক্ষেপহীনভাবে পুনরায় বলল, এইভাবে কোনো মেয়ের প্রশংসা করলে কখনো পড়বে না। ইরফান কেসে উঠল, বিস্মিত নয়নে তাকালো মেয়েটার দিকে। এসব কি বলছে? আর কিছুক্ষণ এখানে থাকলে নিশ্চয়ই কথা শোনাবে, তাই এখান থেকে সটকে পড়া ভালো। বড় মামা ডাকছে, আমি আসছি। এতটুকু বলে ছুটলো ইরফান। অরিত্রিকা